ব্যাকরণ থেকে 30 মার্ক। আগে ব্যাকরণ থেকে 30 মার্কের এমসিকিউ আসতো, এখন এমসিকিউ আসবে না। তাহলে কেমনে প্রশ্নটা হবে, চলো একদম সিরিয়ালি তোমাদেরকে দেখাইতেছি। দেখো প্রথমে ধরো এটা পরীক্ষার কোয়েশ্চেন, এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন, প্রত্যেকটার ভিতরে তোমাদের অপশন থাকবে। কেমন প্রশ্নটা এরকম, দেখো উচ্চারণ থেকে প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন, একটা 100% লিখিত আর একটা হচ্ছে ব্যাকরণিক কোয়েশ্চেন। তো লিখিত প্রশ্নটা কি দেখো, এই যে উদাহরণ সহ ব ফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, এটা হচ্ছে একটা। তো আমরা পোলাপাইন কি করে জানো, এটা তো লিখতে সময় লাগে, তাই এই অংশটা কেউ লিখে না। 5টা নিয়ম লিখবো, তার সাথে আবার 5টা করে এক্সাম্পল। তো বাচ্চারা এটা লিখতে চায় না, ওরা কি লিখতে চায়, ওরা এটা লিখতে চায়। নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো। 8টা শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে, 8টা শব্দ দেওয়া থাকবে। এই 8টা শব্দ থেকে তোমাদের 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে। 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে। কেমনে দেখো, তোমাদের এই জিনিসটা বোরিং লাগতে পারে, কিন্তু তুমি যদি একটা ময়দানে যাও, সেই ময়দানে তোমার প্রতিপক্ষের হাতে কোন অস্ত্রগুলো আছে এটা না জেনে যদি তুমি যাও, তাহলে ধরা খেয়ে যাবা। সো আগে থেকেই জানা উচিত পরীক্ষায় কেমনে প্রশ্ন হয় বা কি আসে। দেখো পোলাপাইন এটা অ্যান্সার করে, এই যে এইভাবে 8টা শব্দ দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 7 8, যে কোনো 5টা শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। তো এভাবে বক্স করে লেখে পোলাপাইন পরীক্ষার হলে, যে 1 নং প্রশ্নের উত্তর খ লেখার পর একটা বক্স করে, একটা চার্ট করে, হ্যাঁ 5টা। যে এই দেখো বিবাহ, এটার উচ্চারণটা সে লিখবে। বিবাহ উচ্চারণটা করি কিভাবে বলো তো, আমরা উচ্চারণটা করি এইভাবে, বি বা হো। এই যে জাস্ট এতটুকু লিখে দিয়ে আসবো। এখন তোমরা বলতে পারবা ভাই এটা কেমন হয়েছে, এটা তো বুঝাইতেছি না, এটা জাস্ট আমি বলতেছি কি হয় পরীক্ষার হলে। এই ধরো জ্ঞাতি, ভাই এটার উচ্চারিত রূপটা কিভাবে লিখবো আমরা, এই যে ধরো পরীক্ষার হলে খালি এভাবে লিখে দিয়ে আসবো, জ্ঞাতি, একটা চার্ট বানায়। তারপর কি লিখবো ভাই, শ্রাবণ অসীম পর্যন্ত, এগুলো কিভাবে লেখে, আমি ধরো শ্রাবণটা লিখলাম, এই যে শ্রা, তারপরে বলবো বন, শ্রাবণ। এবার ধরো অসীম, ভাই অসীম কিভাবে লেখে, এই যে অসীম, পরীক্ষার হলে এভাবে লিখে দিয়ে আসবো আমি। কয়টা হয়েছে, এবার ধরো পর্যন্ত, পর্যন্ত কিভাবে উচ্চারণ করছি, এই যে পর, তারপর আমরা উচ্চারণ করছি জন, এই যে জন, তারপরে উচ্চারণ করছি তো। হইছে না 5টা, এই যে দেখো 5-এ 5। তখন টিচার তোমার খাতা যখন দেখতে আসবে তোমাকে দিয়ে দিল, এই যে এটা কারেক্ট, এটা কারেক্ট, সরি 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 সরি, ঠিক আছে, রাইট দিয়ে দিল, এই কারেক্ট 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 কারেক্ট, 5-এ তুমি 5 পেয়ে গেলা। যদি কোনোটা ভুল হয়, যদি কোনোটাই এই যে হসন্ত যদি না দাও, হসন্ত যদি না দাও, যদি কোনোটাই চন্দ্রবিন্দু না দাও, পুরোটা কেটে দিবে। তাহলে দেখো যদি পারো, আমি তো সাজেশন দিয়ে দিব, তোমার মাত্র 50টা উচ্চারণ পড়তে হবে, 50টা শব্দ পড়লে সব কমন, ঠিক আছে। দেখো 50টা শব্দ পড়ে 5টা আমি কমন পাইতেছি, আর কি লাগে আমার জীবনে, ক্লিয়ার। তো পোলাপাইন কি করবে জানো, এই যে 5টা দিয়ে আসছে, শেষ, ডান, বুঝে গেল। তাহলে প্রথমে উচ্চারণ শেষ, উচ্চারণে এইভাবে প্রশ্ন আসে, একটা রিটেন অথবা এভাবে। তো রিটেনটাতে টাইম বেশি লাগবে, সো আমাদের এইভাবে দেওয়া বেটার। এর পরের যে টপিকটা কি বলতো, সেটা বানান। তো বানান থেকে 5 মার্ক আসে, কিরকম দেখো, একটা লিখিত প্রশ্ন আসে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান নিয়ম অনুযায়ী তৎসম শব্দের বানানের 5টি, এই টি বানানটা দীর্ঘিকার হবে, হ্যাঁ, 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, উদাহরণ সহ লেখো। তো এটাও তো আবার বড় করে লিখতে হবে, 5টা নিয়ম, যে এই বানানে রস্যি হয়, এই বানানে দীর্ঘি হয়, এটার সাথে এরা হয়, ওইটার সাথে ওইটা হয়, একটা করে উদাহরণ। তো পোলাপাইন কি করবে জানো, পোলাপাইন এটা দিবে যে নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। ভুল বানান দেওয়া থাকবে, বানানগুলোকে আমার শুদ্ধ করে লিখতে হবে। কেমনে দেখো, সেম উচ্চারণের মতোই পোলাপাইন কি করবে, একটা চার্ট বানাবে। যে চার্ট বানাবে না সে এই যে সমান সমান দিয়ে লিখবে, সে এভাবে লিখবে, ধরো এই যে এইভাবে লিখবে, এইভাবে, হ্যাঁ, ভুল বানানটা লিখার পর এভাবে লিখবে। চিন্তা করো 5টা, যে কোনো 5টা না, তো চলো 5টা, ধরো আমি সব পারি না, আমি 5টা পারি, হ্যাঁ। প্রথমটা ধরো, প্রথমটা আমি পারি, প্রথমটা কি লিখবো আমরা, উচ্ছ্বাস, এখানে একটা ব ফলা হবে। এবং তোমরা দেখবা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় এই বানানটা আসতে পারে এইচএসসিতে, হ্যাঁ। এবার দেখো মুমূর্ষু, এই শব্দটার উচ্চারণ মুমূর্ষু, এটা মনে রাখার টেকনিক হচ্ছে 1 2 1। 1 2 1 মানে কি জানো, 1 মানে রস্যকার, 2 মানে দীর্ঘকার। এবার তোমরা পারবা, কেমনে বলো তো, এই যে 1 মু, তারপর কি মু, 1 2 1 না, তার মানে দীর্ঘকার, তারপর সু, এটা কি রস্যকার, ডান, শেষ। এবার ধরো আমি কোনটা পারবো, বিভীষণ, এটা তো একটু আগেই তোমাদেরকে দেখাইলাম, এটা তো কবিতায় আছে, এই যে এভাবে আমি লিখে দিয়ে আসবো যে এটার বানান হচ্ছে বিভীষণ। চিন্তা করো ন্যূনতম, এই ন্যূনতম বানানটা কিন্তু এরকম, ন্যূনতম, কয়টা হলো, 4টা। এবার ধরো আরেকটা কি পাবো, এই যে নিশিথিনী, নিশিথিনী বানানটা আবার খুব মজার, 1 2 1 2
ওয়ান মানে কি রস্যিকার, টু মানে কি দীর্ঘিকার। এবার ওয়ান টু করো, ধরো ওয়ান টু, তাই না? তার মানে প্রথমটা ওয়ান, নি শি, শি কি হবে দীর্ঘিকার, শি দীর্ঘিকার, নি শি, তারপর রস্যি, থি, তারপর আবার দীর্ঘিকার, নিশি থিনি। এবার টিচার তোমার খাতা দেখলো, টিচার খাতা দেখে দেখলো 1 টা কারেক্ট, 2 টা কারেক্ট, 3 টা কারেক্ট, 4 টা কারেক্ট, 5 টা কারেক্ট, তুমি 5 এ 5 পেয়ে গেলা। বুঝছো? তো দেখো এমসিকিউ নাই তো কি হইছে, এটা করতে কতক্ষণ লাগবে তোমার? 5 মিনিট। ওইটা করতে কতক্ষণ লাগবে তোমার? 5 মিনিট। 10 মিনিটে দেখো 10 মার্ক পেয়ে গেছো। তো সৃজনশীল লিখলে কি 10 মিনিটে 10 মার্ক পাইতা? একটা সৃজনশীল 10 এর জন্য আমার প্রায় 25 মিনিট খরচ হইতো। তাহলে এই ব্যাপারটা ইজি হয়ে গেল না? ঠিক আছে, একটা ভুল হলে 5 মার্ক কাটবে না, একটা ভুল হলে 1 মার্ক কাটবে। এখন চিন্তা করো, তুমি এটা লিখছো, হ্যাঁ, এবং এইটাতে তুমি মূর্ধন্য না দিয়ে দন্তন্য দিছো, তোমার এটা কি করবে জানো? এটা কেটে দিবে। তখন তুমি পাইলা কারেক্ট হয়েছে কয়টা? 4টা। তখন তোমাকে এখানে দিবে 4, তখন এখানে তোমাকে দিবে 4। বুঝছো? ইজি ইজি। এবার আসো পরের প্রশ্নটা কি দেখো, এর পরের যে টপিকটা থাকে, এটা মূলত 3 নম্বর টপিক না, 3 নম্বর টপিক হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। একটু এই জায়গায় আসি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে তোমার 3 নাম্বার টপিক, উল্টা হয়ে গেছে আর কি, যাই হোক। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন কিভাবে হয়? তো আমরা জানি প্রত্যেকটা থেকে একটা রিটেন প্রশ্ন আসে। তাহলে আগে রিটেন প্রশ্নটা পোলাপাইন দিবে না, রিটেন প্রশ্নটা ধরো এটা, কতে আসছে এটা, কি বলছে? উদাহরণ সহ ক্রিয়া বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো। এসএসসির বইতে পড়ছিল না ধরনবাচক ক্রিয়া বিশেষণ? টিপ টিপ ঠিকভাবে পড়ছিলাম না? 5 ধরনের ছিল, মনে আছে? ধরনবাচক, স্থানবাচক, কালবাচক, নেতিবাচক, পদানু, লিখে দিলা, প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দিয়ে দিলা। এটাও ইজি, কিন্তু এটা লিখতে একটু সময় লাগবে। তো আমরা কি করি জানো? পোলাপাইন করবে এটাকে লিখবে না, এটা না লিখে ওরা এই জায়গায় আসবে। 8টা বাক্য দেওয়া আছে এবং প্রত্যেকটা বাক্যে একটা করে আন্ডারলাইন করা, হ্যাঁ, পদ নির্ণয় করতে হবে কোনটা কোন পদ। অথবা এই বাক্যটা এভাবে না এসে একটা অনুচ্ছেদ দিতে পারতো এবং 5টা শব্দের নিচে আন্ডারলাইন করে দিতে পারতো, তাও হতো। অথবা তোমাদেরকে বলে দিতে পারতো যে এই অনুচ্ছেদের মধ্যে থেকে 5টা বিশেষ শব্দ বের করো। এই ব্যাপারটা তো আরো ইজি। তাহলে এটা লিখবো কিভাবে? আমরা লিখবো এটা, যেহেতু এটা একটু উল্টা হয়েছে, এটা 3 নম্বরে থাকে, হ্যাঁ, 3 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, 3 নং প্রশ্নের উত্তর। ওকে, উত্তর। এই 3 নং প্রশ্নের উত্তর দিয়ে 8টা বাক্য না? ধরো তুমি প্রথমটা পারো, হ্যাঁ, প্রথমটা পারো, তুমি লিখলা এই যে 1, হ্যাঁ, রোমান সংখ্যায় 1, লিখবা সোনার। এই যে লিখলাম সোনার, হ্যাঁ, সোনার লেখার পরে আমি কি করব? আমি এই জায়গায় এই দাগটা টানবো, দাগটা টানার পর এটা কোন পদ? দেখো সোনার বাংলা, তার মানে বাংলা তো নাউন, সোনার বাংলা মানে বিশেষণ। এটা কি? এটা একটা বিশেষণ, বিশেষণ। যেহেতু সোনার, শুধু সোনারের আগে দাগ দেওয়া, টোটাল সোনার বাংলা বলে তো বিশেষ হয়ে যেত। এবার ধরো তোমাকে বলছে যে ধরো তুমি কোনটা পারো, এবার চিন্তা করো তুমি এটা পারো, এটা, হ্যাঁ, তুমি লিখলা কি, এটা কত নাম্বার? তুমি দিবা এখানে নাম্বারটা দিবা 3, উল্টাপাল্টা করবা না নাম্বার, হ্যাঁ, তুমি এখানে দিলা ছাড়া, ছাড়া, হ্যাঁ। তাহলে এই ছাড়া তো অনুসর্গ, এটা তো এসএসসির বইতে ছিল, ছিল না? তাহলে তুমি সুন্দর মতো লিখে দিবা অনুসর্গ, হ্যাঁ, অনুসর্গ। ধরো আরেকটা দিয়ে শেষ করি। চিন্তা করো তুমি এই যে রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথ একটা নাম না? এটা কত নাম্বার? ধরো 4 নাম্বার। তাহলে নাম্বারিংটা ঠিক রাখবা, তুমি এখানে লিখবা শব্দটা রবীন্দ্রনাথ। লেখার পরে তুমি একটা দাগ টানবা সিমিলার ভাবে এবং এখানে লিখে দিবা যে এইটা একটা বিশেষ্য পদ। এটা কি? এইটা একটা বিশেষ্য পদ। দেখছো? তাহলে কত হইলো? সব কারেক্ট। চিন্তা করো তোমার টিচার সব কারেক্ট দিয়ে দিছে, এবার তুমি এখানেও 5 এ 5 পেয়ে গেলা। এটা লিখতে সময় লাগতো, বাট এটা লিখতে কি সময় লাগার কথা? তুমি কোয়েশ্চেন গুলো একবার দেখবা, ধরবা, টান দিবা, বসাই দিবা। বুঝছো? এটা হচ্ছে 3 নাম্বার টপিক। 4 নাম্বার টপিক কোনটা তাহলে? এই 4 নাম্বার টপিকটা যেটা এলোমেলো করে ফেলছি সেটা হচ্ছে এটা আমাদের প্রশ্নের 4 নং টপিক। টপিক, এই টপিকটা একটু প্যারাদায়ক। কেমনে প্যারাদায়ক আমি বলি। এই টপিকটার ভিতরে 3টা ডিফারেন্ট টপিক আছে এই পার্টে। একটু আগে দেখলাম উচ্চারণের ভিতরে কিন্তু বানান নাই, উচ্চারণ আলাদা, বানান আলাদা। ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভিতরে কিন্তু বানান নাই, ব্যাকরণিক শব্দ শ্রেণী আলাদা। কিন্তু এই যে 4 নাম্বার যে টপিকটার ভিতরে আলাদা আলাদা 3টা টপিক তোমাদের পড়তে হয়। এক হচ্ছে উপসর্গ, এক হচ্ছে প্রকৃতি প্রত্যয়, আর এক হচ্ছে সমাস। প্রশ্ন কেমনে আসে 2026 ব্যাচের আগে, হ্যাঁ, 19 সাল থেকে 25 সাল পর্যন্ত এটা ছিলই না, এটাকে বাদ দিয়ে দিছিল। বাট এবার তোমাদের 3টা পড়তে হচ্ছে। এর আগে কি হইতো জানো? হয় উপসর্গ নাই সমাস, দুইটা থেকে প্রশ্ন আসতো। কতে থাকতো উপসর্গ, খতে থাকতো সমাস।
তো যারা সমাস ভয় পাইতো তারা উপসর্গের একটা কোয়েশ্চেন আছে, মনে আছে কোনটা? উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে বলতো? অর্থদ্যোতকতা। এই প্রশ্নটা যে জানে, হ্যাঁ, তার পুরা উপসর্গটাই ক্লোজ থাকে, কারণ রিটেন তো। দ্যোতকতা, দ্যোতকতা আছে। হ্যাঁ, এই রিটেন প্রশ্নটার যে ভাই, আগে তো আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হইতো, দেখা যাইতো যে 5 থেকে 6টা বোর্ডে খালি এই প্রশ্নটা আসছে, অনেকটা মাদকের মতো। ইন্টারের মাদক হইলো উপসর্গ, বুঝছো? এটাতে 5 মার্ক। তাহলে প্রশ্নটা কিভাবে হয় দেখি একটু, হ্যাঁ, একটু ধৈর্য ধরো। ধরো উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে, ও বলে দিবে যে উপসর্গ কাকে বলে, 1 মার্ক, হ্যাঁ। এবং তারপরে বলছে এই উপসর্গগুলা দিয়ে দিছে, প্রদত্ত উপসর্গ। তোমাকে বলবে একটা করে শব্দ গঠন করে দেখাও। এর থেকে সোজা এই দুনিয়ায় কোনো প্রশ্ন হয়? এসএসসি তে তোমরা কঠিন জিনিস পড়ছিলা যে কোন উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়, বাট এবার দেখো দিয়ে দিছে ভাঙারি কোশ্চেন। হ্যাঁ, যে এইগুলো আমি লিখলাম, ধরো প্রো দিয়ে আমি কি লিখবো? ধরো প্রহার, হ্যাঁ, দিলাম এই যে প্রহার। অথবা ধরো আমি লিখলাম প্রদান, যে এইটা মন চাই তুমি সেটা দেখো। হ্যাঁ, অপ দিয়ে এসএসসির বইতে পড়ছিলাম, মনে আছে? অপকর্ম অথবা অপসংস্কৃতি। হ্যাঁ, তোমাদের মনে আছে না? এই যে খালি শব্দগুলা বানাইলাম, আমার পরীক্ষা শেষ। আ দিয়ে লিখতে বলছে, আয় হায় রে, এটা পারবা না। হ্যাঁ, আমি লিখবো আপাদমস্তক, আপাদমস্তক, মানে পা থেকে মাথা পর্যন্ত। তোমার যেটা মন চাই তুমি সেটা লেখো। তুমি লেখো আহার, আহার, ঠিক আছে? হ্যাঁ, শেষ। তুমি লেখো আকার, হ্যাঁ, কার, আকার, হবে না? আকার। তোমার যেটা মন চাই, কারণ ও বলছে একটা করে শব্দ বানিয়ে দিতে। এবার ধরো সম, তুমি লিখলা কি? সম্মান, হ্যাঁ, সম্মান, শেষ। তুমি লিখলা সম্প্রীতি, ডান। এবার দেখো নি দিয়ে লিখছে বলছে, তো তুমি লিখে দাও নিখুঁত, হ্যাঁ, নিখুঁত। দেখো উপসর্গ থেকে এর থেকে সোজা কোয়েশ্চেন তোমরা পাবা এইচএসসি তে, এসএসসি তে পাইছিলা। কঠিন, কঠিনের থেকে কঠিন, কারণ কোন অর্থ প্রকাশ করছে এটা মেলা কঠিন ছিল, মুখস্থ করা লাগতো। বাট এবার দেখো, তার মানে ধরো উপসর্গ এভাবে, সমাস, তোমার হচ্ছে প্রত্যয় বা উপসর্গ থেকে যে কোনো দুইটা আসবে, একটা আসবে না, একটা বাদ দিয়ে দিবে। হয় সমাস উপসর্গ, হয় সমাস প্রত্যয়, হয় প্রত্যয় উপসর্গ, এরকম হবে। বাট সমাস আসবেই, নিশ্চিত রূপে সমাস আসবে। উপসর্গ এবং প্রকৃতি প্রত্যয়ের থেকে যে কোনো একটা আসবে। তো এবার দেখি বাকিটা কিভাবে আসে। এবার দেখো প্রকৃতি প্রত্যয়গুলো আবার কিরকম। এটা একটু প্যাথেটিক আছে। কেমন প্যাথেটিক জানো? তোমাদের পরীক্ষার হলে বলবে যে এখানে ধরো টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টার ভিতরে যে কোনো 5টার ভাঙায় বিশ্লেষণ করে দেখাইতে হবে, প্রকৃতি এবং প্রত্যয়টা দেখাইতে হবে, এবং প্রত্যয়ের নাম দিতে হবে যে এটা কৃত প্রত্যয় না এটা তদ্ধিত প্রত্যয়। এটা কিন্তু প্যারা। যদি একটা ভুল হয় একটু খেয়াল করো, ধরো এটা ইচ্ছুক, হ্যাঁ, ইচ্ছুক শব্দটা ইচ্ছা, চিন্তা করো, ইচ্ছা যোগ উক, হ্যাঁ। সো এইটা আমরা লিখলাম, ধরো এটা তো বুঝাবো তোমাদেরকে, সমস্যা নাই, আপাতত লিখি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এই দুইটা লিখলে তুমি 1 মার্ক পাবা। কিন্তু চিন্তা করো এই জায়গায় তুমি কোনো কারণে ভুল লিখছো, তুমি এই জায়গায় তুমি ভুলে লিখছো ইক, হ্যাঁ, তুমি কিন্তু 0 পাবা, তুমি কিন্তু 0 পাবা। এই দুইটা কারেক্ট হইতে হবে, এই দুইটা কারেক্ট হইতে হবে, বুঝতে পারছো? তাহলে তুমি নাম্বার পাবা। তো ধরো পরীক্ষায় আর 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 যে কোনো 5টা, যে কোনো 5টা, ধরো এই সোনালী, এটা তো সোজা, সোনা, সোনা যোগ আলী, আলী, এটা কোন প্রত্যয়? এটাও তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে, তদ্ধিত প্রত্যয়, কারণ এখানে নাম শব্দ আছে, তদ্ধিত প্রত্যয় লিখে দিলা। তো তোমার যেই 5টা তোমার ভালো লাগে তুমি সেই 5টা থেকে অ্যান্সার করবা। ক্লিয়ার হইছো? ক্লিয়ার? যেমন সৃষ্টি, এটা লাস্ট, এটা শেষ করি। সৃজ, হ্যাঁ, এটা ধাতু, যোগ তি যুক্ত হইছে, সো যেহেতু ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হইছে, তোমরা এসএসসি তে পড়ে আসছো, দ্যাট মিন্স এটা কি? এটা কৃত প্রত্যয়। এটা কি? এটা প্রত্যয়ের নাম হচ্ছে এটা কৃত প্রত্যয়। সো এইভাবে পরীক্ষায় তোমরা লিখে দিয়ে আসবা 5টা। দেখো কঠিন কিন্তু না, কঠিন কিন্তু না। হ্যাঁ, এবার আসো সমাস। সমাসেও সিমিলার কাজ, দুইটা জিনিস লিখলে 1 মার্ক পাবা। কিরকম? আগের সমাসগুলো আমরা এমসিকিউ আকারে পড়ছি, বাট এবার কি দেওয়া থাকবে জানো? এবার তোমাদের দেওয়া থাকবে হচ্ছে সমস্ত পদ। তোমাদের করতে হবে কি? তোমাদের করতে হবে ব্যাস বাক্য লিখতে হবে, এবং ওইটা কোন সমাস সেটার নাম লিখতে হবে। বুঝতে পারছো? ব্যাস বাক্য এবং ওটা কোন সমাস সেটা লিখতে হবে। এখন চিন্তা করো, আমি তোমাদেরকে লিখে দিলাম দেশান্তর, এবং পরীক্ষায় পদের শেষে অন্তর্যুক্ত একটা সমস্ত পদ থাকবেই, গ্যারান্টি। তোমরা দেখো এই
2 দিন পর তোমাদের এইচএসসি সিনিয়রদের পরীক্ষা না, দেখবা ওখানে দেশান্তর, রূপান্তর, যুগান্তর বা যে কোনো একটা গ্রামান্তর, যে কোনো একটা অন্তর থাকবেই। তাহলে এটা কিভাবে লিখবো? ধরো দেশান্তর তো অন্তর থাকলে জাস্ট অন্য আগে লাগাইতে হয়, অন্য, এটা কি দেশ, লিখলাম অন্য দেশ। এতটুকু লিখলে কিন্তু এক এক দিবে না, এই অংশটা লিখলে একে এক পাবা। সমাসের নাম তোমরা লিখবা হচ্ছে এটা কোন সমাস? এটা নিত্য সমাস, এটা নিত্য সমাস, সরি নিত্য সমাস। এইবার তোমরা একে এক পাবা, যে কোনো একটা মিস্টেক মানে পুরা 0। বুঝতে পারছো? ক্লিয়ার তো জিনিসটা? এই হচ্ছে সমাস, উপসর্গ এবং প্রত্যয় থেকে আসা প্রশ্ন। তাহলে 4টা টপিক আমাদের হয়ে গেল। ওকে, ক্লিয়ার না? এবার তাহলে দেখো, তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তো ডান। এইবার হচ্ছে আমাদের বাক্য। 5 নাম্বার টপিকটা হচ্ছে বাক্য। মজার বিষয় হচ্ছে আমি তোমাদের 3টা প্রশ্ন বলতেছি, এই 3টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তোমাদের রূপান্তর না করলে হবে। এখনই বলতেছি, এই প্রথম ক্লাসে বলতেছি, এইচএসসির জন্য। হ্যাঁ, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখা, এটা 1। নাম্বার 2, হ্যাঁ, অর্থানুসারে, অর্থানুসারে বাক্য কত প্রকার, উদাহরণ সহ লেখো। এবং আরেকটা দিবে সার্থক বাক্যের গুণ, বাক্যের কয়টি গুণ থাকে, কয়টি গুণ থাকে, উদাহরণ সহ সংজ্ঞা দিয়ে লিখতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাক্যের সংজ্ঞা চাবে, যে বাক্য কাকে বলে এবং বাকি অংশটা। এইটা একদম ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাদের সাজেশন যাও, তোমরা মিলাই দেখো। হ্যাঁ, এই 3টা কোয়েশ্চেনই পড়তে হবে তোমাদের যদি রিটেন অ্যান্সার করো। তো আমরা তো নবাবের ছেলে, আমরা রিটেন অ্যান্সার তো করবো না, কারণ এতে তো সময় বেশি লাগে। তো এই রূপান্তরটা কিরকম আসে? 8টা বাক্য দেওয়া আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা পড়ছো না, এটা বাংলায় করবা এবার। ঠিক আছে, তোমার যে কোনো 5টা, এই 8টার মধ্যে যে কোনো 5টার রূপান্তর তোমার করতে হবে। তুমি সুন্দর মতো লিখবা 5 নং প্রশ্ন উত্তর। হ্যাঁ, 5 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, উত্তর লেখার পর তুমি কি লিখবা? ক লিখবা না খ লিখবা? এইটা তো আমরা লিখবো না, আমরা লিখবো খ। লিখলাম খ। হ্যাঁ, এবার যেগুলা রূপান্তর তুমি পারো, চিন্তা করো তুমি প্রথমটা রূপান্তর পারছো, জাস্ট এই নাম্বারটা লিখবা। এই নাম্বারটা কি দেখো তো, কি বলছে? ধনীর কন্যা তার অপছন্দ। এটা নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ঠিক আছে, তো নেগেটিভ সেন্টেন্সে কি থাকে বলো তো? নেগেটিভ সেন্টেন্সে না, নি, নেই, নয় ইত্যাদি যুক্ত করা লাগে। হ্যাঁ, তাহলে এখানে দেখো অর্থ পরিবর্তন করা যাবে না কিন্তু। তো পছন্দ আর অপছন্দ এটা তো ডিফারেন্ট, কিন্তু অপছন্দের একটা সিমিলার ফ্রেজ তুমি বানাইতে পারবা না। মানে কি বলতো? মানে হচ্ছে পছন্দ, পছন্দ নয়। ধনীর কন্যা তার পছন্দ নয়, ডান। এটা অপরিচিত লাইন, বুঝতে পারছো? তাহলে এখানে সুন্দর মতো আমরা 1 নাম্বার দিয়ে লিখবো যে ধনীর কন্যা, প্রশ্ন তুলতে হবে না কিন্তু। হ্যাঁ, ধনীর কন্যা তার পছন্দ, এই যে লেখো, তার পছন্দ নয়। দেখছো, সোজা। এরকম করে বাকিগুলো তোমরা সমাধান করে নিবা। এটা হচ্ছে 5টা টপিক গেল। তার মানে ধরো এখানেও তুমি 5-এ 5 পেলা, বাট কোনো জায়গায় যদি মিস্টেক যায়, ওই বাক্যটা কেটে দিলে 1 কমে যাবে তোমাদের। ঠিক আছে, এবার ডান। 6 নাম্বার টপিকটা সব থেকে মজার টপিক। মজার টপিকটা আমি বলি, 6 নাম্বার টপিক 2 ভাবে আসবে। এক হচ্ছে এইভাবে বাক্য দেওয়া থাকবে, অথবা এইভাবে অনুচ্ছেদ দেওয়া থাকবে। হ্যাঁ, ভুল আছে, শুদ্ধ করতে হবে। কেমন ভুল? বানানের ভুল হতে পারে, অর্থগত ভুল হতে পারে, বা যে কোনো ভুল হতে পারে। দেখো এখানে কি বলছে, ধরো 5টা, তো যে কোনো 5টা আমরা সলভ করি। তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি, এই বাক্যটা ভুল। তোমাদের কি মনে হয় ভুলটা কোথায় আছে? আমি যদি বলি এই ভুলটা এই জায়গায় আছে, দেখো বিদ্রোহী আত্মা হয় না, এটা বিদেহী আত্মা হয়। তার মানে আমরা প্রশ্নের উত্তর যখন লিখবো, আমরা কি লিখবো দেখো তো? 6 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, 6 নং প্রশ্নের কি উত্তর। ওকে, 6 নং প্রশ্নের উত্তর লিখলাম। কোনটা লিখবা, ক না খ? চিন্তা করো, আমরা এটা লিখবো, এটা তো খতে থাকে। হ্যাঁ, কতে উদ্দীপক থাকতে পারে, তাহলে ধরো খ লিখলাম। এখন যেই বাক্যগুলো তুমি পারো, ধরো আমি প্রথম বাক্যটাই পারি, তাহলে লিখলা 1 রোমান সংখ্যায়। তার এভাবে লিখবো, তার বিদেহী, বিদেহী। বিদেহী মানে কি জানো? দেহ ত্যাগকারী আত্মা।
আত্মা মানে কি? দেহ ত্যাগ করে ফেলছে। আত্মা তো বিদ্রোহী হয় না, ও কার লগে বিদ্রোহ করব? হ্যাঁ, তার বিদেহী আত্মার কি লিখবো আমরা? দেখো তো, আত্মার শান্তি কামনা করছি, শান্তি কামনা করছি। দেখছো কত ইজি। এমসিকিউ নাই, ভালো হইছে, ভালো হইছে না? এমসিকিউর জন্য তো ধুমায় পড়া লাগতো। তাহলে এবার তোমার পুরো ব্যাপারটা খুব ইজি মনে হইলো না? হ্যাঁ, দেখো তো পরেরটা, দেখো তো, অপহৃত হয়। অপহৃত ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি। গৌতম, এই যে বুদ্ধ, বুদ্ধ ধর্ম না, গৌতম বুদ্ধ, এখানে বানান ভুল, দেখো, বৌদ্ধ ধর্ম প্রচারণা করেন। এবার কি দেখো, সড়ক দুর্ঘটনায় আহত ছেলেটি বেঁচে আছে। অ্যাকচুয়ালি এই জায়গায় দুর্ঘটনা বানানটা দীর্ঘকার হবে। এখানে দেখো এআই এর মাধ্যমে টাইপ করা, তো ও আবার কারেক্ট করে দিয়ে দিছে, এটা দীর্ঘকার হলে ভুল হইতো। এবার একটু দেখো তো, মাস্ক পরুন, সুস্থ থাকুন। ও, ভুলটা কোথায়? এই যে দেখো, পরুন পরিধান অর্থে ডয় শূন্য র হয় না, বয় শূন্য র হয়। তো এভাবে কি তুমি লিখতে পারবা না? ধরো এগুলার একটাও তুমি পারো না, তাহলে কি এই যে বাকি যে দেখো তো, এই অনুচ্ছেদ থেকে তুমি শুদ্ধিকরণ করতে পারবা কেমনে? বলছে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এটাই তো ভুল। বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ, এই যে একটা ভুল বের করে ফেলছো। দরিদ্রতা, সরি, দারিদ্রতা আমাদের দেশের প্রধান সমস্যা, এই যে ভুল। শব্দটা কি জানো? শব্দটা হয় দারিদ্র, হয় দারিদ্র, অথবা শব্দটা হচ্ছে দরিদ্রতা। এই দুইটাকে মিক্স করে ফেলছে, দেখো, দরিদ্রতা, এই দুইটাকে দেখো মিক্স করে ফেলছে। হ্যাঁ, এবার দেখো কি বলছে, তাই জাতীয় জীবনে উন্নতির জন্য কৃচ্ছতা সাধন করতে হবে। কৃচ্ছ্র শব্দটা হচ্ছে কৃচ্ছ, এই যে কৃচ্ছ্র, এটা কৃচ্ছতা না, কৃচ্ছ্র। আর এখানে কি বলছে? সখ্যতা, সখ্যতা না, মূল শব্দ হচ্ছে সখ্য। হ্যাঁ, ও ঐক্যমত্য, এই যে এটাতেও ভুল। তার মানে টোটাল ভুল কয়টা? 1 2 3 4 5, বাস তুমি কারেক্ট করে দিছো, তুমি 5-এ 5 পেলা। এই হচ্ছে তোমাদের ব্যাকরণের কত বলতো? এই হচ্ছে তোমাদের ব্যাকরণের 30-এ 30। এইবার আসো তোমাদের কমেন্ট একটু দেখি। দেখো, এই হচ্ছে ব্যাকরণের 30-এ 30। বুঝছো? এটা তো ইজি। এবার এসএসসির মতো এত প্যারা, এত ভয় নেওয়ার দরকার নাই। বাংলা ফার্স্ট খারাপ হইলে সেকেন্ড দিয়ে পুরা মার্ক কভার করা যায়। ইজি না? হ্যাঁ, হ্যাঁ ইজি। বুঝতে পারলা? এইবার দেখো, এবার কি তাহলে, একটা মজার টপিক আছে, সেই টপিকটার নাম পারিভাষিক শব্দ। এটা লিখিতর মধ্যে পড়ে, ব্যাকরণের মধ্যে পড়ে না। প্যারা রাখা ভাই এই জায়গায়, কারণ কি জানো? এই পারিভাষিক শব্দে 10 মার্ক। কত মার্ক? পারিভাষিক শব্দে হচ্ছে 10 মার্ক। দুইটা পার্ট থাকে, প্রত্যেকটার ভিতরে দুইটা পার্ট। এই ক শব্দগুলা থেকে বাংলা রূপটা লিখতে হবে, অথবা অনুচ্ছেদটাকে বাংলায় রূপান্তর করতে হবে। তো পোলাপাইন কি করে জানো? এটা করে না, স্বাভাবিক, বড়। পোলাপাইন এটা করে। 15টা আছে, হ্যাঁ 15টা আছে, এই 15টা থেকে 10টা কি করব ভাই? কেমনে লিখবো? খুবই সোজা, তুমি কোনটা পারো চিন্তা করো। আমি পারি ম্যানুস্ক্রিপ্ট। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে পাণ্ডুলিপি। আমি লিখলাম, এটা লেখার পরে সমান সমান দিয়ে লিখলাম, এটার মানে হচ্ছে পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি। ডান। ওথ মানে কি? শপথ, আমি লিখলাম। কোড মানে কি? সংকেত, আমি লিখলাম। হ্যাঁ, সংকেত। অডিটর মানে কি? অডিটর মানে তো নিরীক্ষক, নিরীক্ষক, আমি লিখলাম। এবার ধরো ডায়ালেক্ট মানে কি? এটার মানে উপভাষা, আমি লিখলাম। হ্যাঁ, উপভাষা। আরবান মানে কি বলতো? পৌর বা নগর, যে কোনো একটা লেখো, পৌর অথবা নগর। এপিটাফ মানে কি? সমাধিলিপি, এপিটাফ মানে কি? সমাধিলিপি। ম্যানিফেস্টো মানে কি? ইশতেহার, ইশতেহার, ইশতেহার। বাইল মানে কি বলতো? উপ আইন, উপ আইন। এটাতে পোলাপাইন প্যারা খায়, কারণ এরকম পারিভাষিক শব্দ প্রায় 3000-এর বেশি আছে। কোনটা আসবে? এই যে 1-150 দিয়ে দিব, ওইগুলাই আসবে ইনশাল্লাহ। ধরো স্যাংশন মানে মঞ্জুরি, স্যাবোটাইজ মানে কি? স্যাবোটাইজ মানে যিনি কি, ভুলে গেলাম, জিম্মি। তারপর ভাইভাবস মানে কি? এটার মানে হচ্ছে মৌখিক পরীক্ষা। হস্টেজ মানে জিম্মি, তাহলে স্যাবোটেজ মানে জানি কি ছিল, ভুলে গেলাম। স্যাবোটেজ মানে কি জানি, ভুলে গেছি। হোস্টেজ মানে জিম্মি, স্যাবোটেজ মানে জানি কি, কি ঘাত জানি। আচ্ছা যাই হোক, ওয়াকআউট মানে কি? বর্জন করা বা সভা বর্জন। ক্লিয়ার হইছো? এর থেকে সোজা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে আর পাবা না।
ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এটা ভালো লাগে নাই না, এটা ভালো লাগবে না, কারণ এই টপিকটাই প্যারাদায়ক টপিক। এই টপিকটা 10 মার্ক, এই 10 মার্ক খুব প্যারাদায়ক। হ্যাঁ, এই 10 মার্কে আসলে ভালো করা খুবই টাফ, খুবই টাফ। কি লেখস তোরা? আচ্ছা, ওকে, এখন আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, বোঝা গেল? ক্লিয়ার? এইটা একটু প্যারা। এবার দেখো তো বাকি রিটেন গুলাতে কি আছে, একটু দেখাই দেই। দেখো, দিনলিপি বা প্রতিবেদন। মূল কথা দিনলিপি বা প্রতিবেদন না, এই জায়গায় অভিজ্ঞতাও আছে, অভিজ্ঞতা অথবা ভাষণ আছে। ভাষণ লিখবা তোমরা, এটা তোমরা চিন্তা করতে পারো? হ্যাঁ, দেখো এই জায়গায় দিনলিপি বা অভিজ্ঞতা আসে, দিনলিপি অথবা অভিজ্ঞতা স্ল্যাশ ভাষণ বা প্রতিবেদন। মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কিন্তু ইজি না। দেখো 4টা টপিক টোটাল। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কি আসবে? দিনলিপি অথবা অভিজ্ঞতার মধ্যে যে কোনো একটা আসবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা দিনলিপিটাই আসে পরীক্ষায়। হ্যাঁ, এই যে দিনলিপি আসে মানে ডায়েরি যেভাবে লেখে ওটা। এবার দেখো ভাষণ অথবা প্রতিবেদন তোমাকে বলে দিবে যে মাদকের বিরুদ্ধে একটা ভাষণ রেডি করো বাচ্চাদেরকে সুপথে নিয়ে আসার জন্য, অথবা প্রতিবেদন। তো পোলাপাইন কি করে জানো? আশা করে যে প্রতিবেদন থেকে প্রশ্নটা হবে। তো এই দিনলিপি প্রতিবেদন উপরে লিখে রাখার উদ্দেশ্য হচ্ছে এই দুটাই আসে, হয় দিনলিপি নাই প্রতিবেদন অ্যান্সার করে। বাট এর ভিতরে তো 4টা টপিক, পরীক্ষায় তো এটাও আসতে পারতো, অভিজ্ঞতাও আসতে পারতো, এটা না আইসা পরীক্ষায় তো প্রতিবেদন না আইসা ভাষণও আসতে পারে। বুঝতে পারছো? এভাবে দুইটা থাকে। যেমন এখানে ধরো তোমার কলেজের প্রথম দিনের দিনলিপি লিখতে বলবে, অথবা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ এবং প্রতিকার সম্বন্ধে একটা অনুসন্ধানী প্রতিবেদন লিখতে বলবে। এটা। এবার আসো বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র। এই ব্যাপারটা খুবই ইজি। বৈদ্যুতিন চিঠি মানে ইমেইল, বৈদ্যুতিন চিঠি মানে কি? ইমেইল। হ্যাঁ, এই দেখো ইমেইল, ইমেইল অথবা আবেদনপত্র। ঠিক আছে, অথবা কি আবেদনপত্র বা এসএমএস আসতে পারে তোমাদের। যেমন এখানে বলছে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটা ইমেইল করো। তো বাপরে ইমেল করুন কি লিখে? আমি বাপরে ফোন দিব, হ্যালো ড্যাডি আমার পরীক্ষা ভালো হয় নাই, আমারে প্লিজ মাইরো না। ঠিক আছে, শেষ। এবার দেখো তো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র। এই পত্রের ভিতরে কিন্তু অনেক ধরনের পত্র আছে, আবেদনপত্র আছে, সিভি আছে, মানপত্র আছে, তারপর নিমন্ত্রণ পত্র আছে, অনেক ধরনের পত্র পড়তে হয়। তাই আবেদনপত্র এবং বৈদ্যুতিন চিঠিটাই আসে আর কি। এর জন্য এখানে এই 2টা টপিক লিখে রাখছি। তাহলে বুঝতে পারছো কি কি পড়া লাগতেছে? এটা তোমাদের জন্য একদম নতুন, এসএসসি বাংলায় তোমরা এটা পড়ো নাই। এবার দেখো এটা সোজা। সোজাটা কেমন? তোমরা এসএসসি তে সারাংশ সারমর্ম পড়ছিলা একবার, ভাব সম্প্রসারণ পড়ছিলা আরেকটার জন্য, যে 2টা ভাব সম্প্রসারণের মধ্যে একটা আসতো, হয় সারাংশ আসতো না সারমর্ম আসতো। এবার কি হবে? ভাব সম্প্রসারণ আসবেই, সারাংশ সারমর্ম সারসংক্ষেপ, 3টা টপিক। কি কি 3টা? এক হচ্ছে সারাংশ, সারাংশ, আরেকটা হচ্ছে সারমর্ম, এই যেটা সার মর্ম, অথবা সার সংক্ষেপ, সার সংক্ষেপ। এই 3টার মধ্যে যে কোনো একটা, 3টার মধ্যে যে কোনো একটা, অথবা তোমরা খালি ভাব সম্প্রসারণ পড়ো, ভাব সম্প্রসারণ তোমরা পড়ো। বুঝতে পারছো? শুধু ভাব সম্প্রসারণ পড়ো। তাহলে ক্লিয়ার হয়ে গেল? একদম ডান, ডান। আচ্ছা, তো এই যে ধরো একটা কোয়েশ্চেন, উপরে আসছে সারমর্ম আর নিচে আসছে ভাব সম্প্রসারণ। তো পোলাপাইন কি করবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাব সম্প্রসারণ পড়াটা একটু বেটার, কারণ এখানে তো এক্সাক্ট 4টা বাক্য লিখতে হয়, 40টা শব্দের বেশি লেখা যায় না, আর কাট টু কাট না হলে মার্ক দেয় না। ওর থেকে বেটার ভাব সম্প্রসারণ লেখা। ওকে, ডান। এবার দেখো কত নাম্বার টপিক? 11 নাম্বার টপিক। 11 নাম্বার টপিকটা আবার একটু প্যাথেটিক আছে, কারণ সংলাপটা ইজি, খুদে গল্পটা কিন্তু ইজি না। খুদে গল্প মানে কি জানো? শর্ট স্টোরি। তোমাকে একটা টপিক দিয়ে দিবে, তোমার একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা সংলাপ চাইছে যে বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। ওকে, সংলাপ বা ডায়ালগ এটা আমরা জানি, এটা ইংলিশে হয়তো বা তোমরা লিখছো, এখন বাংলায় লিখতে হবে। কিন্তু নিচের সংকেত অনুসরণে একটি খুদে গল্প লেখো। ওরা একটা সংকেত দিয়ে দেবে, স্টোরিটা কমপ্লিট করতে হবে। এটা মেবি তোমরা ইংলিশে পড়ছিলা। স্টোরিটা কিভাবে কমপ্লিট করতে হবে তোমরা দেখো, একটা স্টোরি দিছে, একটু আগেই বৃষ্টি থেমেছে, নদীর ধারে রাম গাছটার নিচে বসে আছে অনেক, হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শুনলে সে চমকে উঠলো।
এবার তুমি তোমার স্টোরি কমপ্লিট করো। সো এই টপিকটা তোমাদের জন্য একদমই নিউ বাংলায়। সো অনেকে কি করে, খুদে গল্পটা লেখে না, সংলাপটা লেখে। তোমার ইচ্ছা, তুমি যেটা মন চাই তুমি সেটা লেখো, অ্যাজ ইউ উইশ। লাস্ট ওয়ান, প্রবন্ধ রচনা। এসএসসি তে কয়টা পড়ছো পরীক্ষায়? এসএসসি লাইফে টোটাল পড়ছো 5টা। হ্যাঁ, ওই যে উৎসব, শিল্প, মাদক, তারপর প্রাকৃতিক দুর্যোগ, সময়ানুবর্তিতা, আমি তো দেখাই দিছিলাম। কিন্তু এবার এইচএসসি তে তোমাদের পরীক্ষায় 5টা রচনা আসবে, 5টা। এবং দেখো এই যে পর্যটন শিল্প, বিজ্ঞান, এগুলো তো তোমরা এসএসসি তেই পড়ে আসছো। ইভেন এবারও দেখবা এগুলোর ভিতর থেকে কোনো একটা আসছে। এই হচ্ছে তোমার টোটাল কত মার্ক? 100 মার্ক।